আশ্রম স্মৃতি রচনাটি লেখক সত্যরঞ্জন বসুর রবীন্দ্রনাথ ও ত্রিপুরা নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শান্তিনিকেতনের আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম যুগেই লেখক ছাত্র হিসেবে আগরতলা থেকে পড়তে যান। শান্তিনিকেতনের সৌন্দর্য ও আশ্রম জীবনের সঙ্গে প্রথম পরিচয়ের অভিজ্ঞতা এই পাঠ্যাংশে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। তো পাঠ্যাংশ আশ্রম স্মৃতি লিখেছেন সত্যরঞ্জন বসু। পাঠশালা বা স্কুলের যখন কোনো ধারণা পাইনি, এমনি এক সময়ে বোলপুরে যাই। খুব সম্ভবত 1310 সালে গরমের ছুটির পর একদিন সন্ধ্যার সময় বোলপুর স্টেশনে নামি। সঙ্গে ছিলেন আমার কাকা, তিনি আগরতলা থেকেই আমাকে নিয়ে যান। আমাদের জন্য একখানি গরুর গাড়ি তৈরি ছিল। গোযানে চড়ে পথ চলা জীবনে প্রথম। যে পথে চলেছি তার দিশা না পাওয়ায় বালক মনকে একটু যে ভয়ভীত করেছিল তাতে সন্দেহ নেই। তাই ছাউনির মুখে বসে দুপাশ দেখবার খুব একটা চেষ্টা চলছিল। গাঢ় অন্ধকারের ভিতর দিয়ে আমাদের গাড়িখানা যেন খুব কষ্টে রাস্তা করে যাচ্ছে। 1310 বঙ্গাব্দে গরমের ছুটির পর এক সন্ধ্যায় আশ্রম স্মৃতির লেখক সত্যরঞ্জন বসু তাঁর কাকার সঙ্গে আগরতলা থেকে বোলপুর স্টেশনে নামেন। সেখান থেকে একটা গরুর গাড়ি করে তাঁরা শান্তিনিকেতনে যাত্রা করেন। যে পথে তারা যাচ্ছেন তার দিশা নেই, ফলে বালক মনে একটু ভয়ও ছিল। ছাউনির মুখে বসে শিশু লেখক রাস্তার দুপাশ দেখার চেষ্টা করছিল। গাড়ি খুব কষ্ট করে রাস্তা করে এগিয়ে চলছিল। অন্ধকার নির্জন পথ, দুপাশে জনমানবহীন মাঠ, গাড়ির বিচিত্র শব্দ, স্বপ্নপুরীর পথের ভীতি ও ঔৎসুক্য মনে জেগে উঠল। কিছুক্ষণ চলার পর গাঁয়ে এসেছি ভুবনডাঙ্গা। গাড়োয়ানের কথায় আমার চিন্তাধারায় বাধা পেয়ে যেন জেগে উঠলাম। কয়েকখানা চালাঘর চোখে পড়ল। একটু এগিয়ে বাঁ দিকে লম্বা জলা। গাড়োয়ান বললে, ওটা বাঁধ, পাড়ে কতকগুলো বড় বড় তাল গাছ। এই বাঁধ আমাদের আশ্রমিক জীবনের অনেক স্মৃতির সঙ্গে জড়িত। স্বল্প জল হলেও বিস্তার নেহাত কম নয়। এই বাঁধেই সোনার তরী ও চিত্রা নৌকো দুখানা ভাসানো থাকত, আমাদের নৌবিহারের আশ্রয়। নির্জন অন্ধকার জনমানবহীন মাঠের মধ্য দিয়ে গাড়ির বিচিত্র শব্দ শিশু লেখকের মনে ভয় ও ঔৎসুক্য জাগিয়ে তুলেছিল। আর কিছুক্ষণ চলার পর তারা ভুবনডাঙ্গায় এলেন, অর্থাৎ তার আশ্রম এলাকায় ঢুকে পড়লেন। চোখে পড়ল কয়েকটা চালাঘর, একদিকে লম্বা জলা বা বাঁধ। বাঁধের জল কম হলেও তার বিস্তার নেহাত কম ছিল না। বাঁধের পাড়ে কিছু লম্বা তালগাছ। বাঁধেই সোনার তরী ও চিত্রা নামক নৌকা বাঁধা থাকত, যেগুলো দিয়ে ছাত্ররা নৌকা ভ্রমণ করত। রাস্তায় গাছপালার দেখাই নেই, কিন্তু অল্প পরেই বাঁদিকে মোড় ফিরে গাছের নিবিড় ছায়ায় লম্বা এক ঘরের পাশে গাড়ি থামল। মনে কিরূপ বহন করেছিলাম স্মরণ নেই, কিন্তু চারদিককার নিস্তব্ধতা মনের সরসতাকে স্তিমিত করে দিল। সামনেই খড়ের ছাউনি, ছোট্ট মাটির ঘর। কয়েকজন বয়স্ক লোক আমাকে আদর করে টেনে নিলেন। বুঝলাম এদের স্নেহের আবেষ্টন আমার এখানকার আশ্রয়। গড় হয়ে প্রণাম করে নিজে যেন একটু স্বস্তি লাভ করলাম। রাস্তায় গাছপালা ছিল না। তারপর একসময় বাম দিকে মোড় ফিরে অল্প একটু যাওয়ার পর গাছের ঘন ছায়ায় লম্বা একটি ঘরের পাশে গরুর গাড়ি থামল। চারিদিকে নিরিবিলি ছিল। খড়ের ছাউনি, ছোট মাটির ঘরের কয়েকজন বয়স্ক লোক,
তাদেরকে অর্থাৎ লেখক ও লেখকের কাকাকে আপ্যায়ন করলেন। লেখক তাদের প্রণাম করলেন। শেষ রাত্রিতে ঘণ্টার শব্দে ঘুম ভেঙে গেল। টের পেলাম ছেলেদের আনাগোনা। যে গভীর নিস্তব্ধতা আমাকে প্রথম কাতর করেছিল, অরুণোদয়ে পাখির কাকলিতে যেন সে ভাব একটু একটু করে মুছে যাচ্ছিল। তারপর প্রভাতী আলো আশ্রমের চারিদিকের মুক্ত মাঠে আমার বাধাহীন দৃষ্টিকে অভিসিঞ্চিত করল। আশ্রমের স্নিগ্ধ শ্যামলিমা যেন আমাকে দুহাত বাড়িয়ে টেনে নিল। আশ্রম জননীর কোমল স্পর্শে ধন্য হয়ে গেলাম। আশ্রমে সেই প্রথম প্রভাতের আবাহন প্রাণে আজও কত তৃপ্তি দিচ্ছে। শেষ রাতে ঘণ্টার শব্দে লেখকের ঘুম ভেঙে যায়। তার মন থেকে এখনও গতদিনের নিস্তব্ধতা কাটেনি, কিন্তু ছেলেদের আনাগোনা, প্রভাতী পাখির গানে তার সেই নিস্তব্ধতা কেটে যায়। ভোরের আলো মাঠের চারদিকে ছড়িয়ে পড়েছে। যতটুকু দৃষ্টি যায় লেখক দেখতে পেলেন ভোরের সোনালি আলো তাকে গ্রাস করে নিচ্ছে। আশ্রমের স্নিগ্ধ শ্যামল প্রকৃতি তাকে যেন দুহাত বাড়িয়ে কাছে টেনে নেয়। তিনি বুঝতে পারলেন যেন প্রকৃতিমাতা কোমলভাবে তাকে কোলে তুলে নিয়েছে, যেমন মা তার শিশু সন্তানকে অতি কোমল হাতে কোলে নেন। আশ্রমের প্রভাতের আলোয় লেখক অপার আনন্দ ও পরম তৃপ্তি লাভ করলেন। জানতেও পারলুম না কেমন করে কোন সময়ে সকলের সঙ্গে ছুটে গেলাম। দৈনন্দিন জীবন অন্য ছেলেদের মতো আমারও আরম্ভ হয়ে গেল। আশ্রমে নেমে যে পায়ের জুতো খুলেছিলাম তার সন্ধান আর যে কয় বৎসর আশ্রমে বাস করার সৌভাগ্য হয়েছিল তার মধ্যে নেওয়ার প্রয়োজন হয়ে ওঠেনি। সময়ের সঙ্গে লেখক সকলের সঙ্গে মিলেমিশে গেলেন। অন্যান্য ছেলেদের মতো দৈনন্দিন জীবন শুরু হয়ে গেল। আশ্রমে আসার পর লেখক পা থেকে যে জুতো খুলেছিলেন তা যতদিন তিনি আশ্রমে ছিলেন সেই জুতোর খোঁজ নেবার প্রয়োজন হয়নি। চারদিকেই এই মাঠের মাঝখানে মরু উদ্যানের মতো আমাদের আশ্রমটি। নানা জাতীয় ফুল, ফলের গাছ ও লতা তীব্র সূর্যরশ্মি থেকে আশ্রমকে আচ্ছাদন করে শীতল করে রাখত। বিভিন্ন জাতির পাখির আনাগোনা ঋতুভেদে লক্ষ্য করেছি। উত্তরকালে এই নানা জাতির পক্ষী পরিচয়ের গবেষণাও হয়েছে। নিস্তব্ধ দুপুরে ঘুঘুর ডাক আজও যেন কানে বাজে। তাদের স্বাধীন বিচরণ লক্ষ্য করে মনে কি আনন্দই না পেয়েছি। মহুয়া ও শালের ফুলের সময়ে মৌমাছিদের অবিরাম গুনগুন গীতি কেবল শ্রুতিমধুরই ছিল না, বালক মনকে ব্যাকুলও করত। আশ্রমটি মাঠের মাঝখানে অবস্থিত। চারিদিকের মাঠের মাঝখানে আশ্রমটিকে দেখে মনে হয় মাঠের মাঝখানে মরুদ্যান। বিভিন্ন জাতের ফুল ও ফলের গাছে আশ্রমটি ঘেরা ছিল। সূর্যের তীব্র আলো থেকে রক্ষা করে আশ্রমকে শীতল ছায়াদান করত গাছগুলি। বিভিন্ন ঋতুতে নানা জাতের পাখিরা আশ্রমে আসত। নিস্তব্ধ দুপুরে ঘুঘু পাখি ডাকত। মহুয়া ও শালের ফুলের মধু খেতে আসত মৌমাছিরা। গুনগুন ধ্বনি করত, যা খুবই শ্রুতিমধুর শোনাত। মাঠের উপর মেঘ ও রোদের খেলা অপূর্ব। মেঘের আড়ালে দিনমণির দিন শেষের অপরূপ সজ্জা। দিক চক্রবালকে দিনের পর দিন নতুন নতুন পরিচ্ছদে যেন সাজিয়ে রাখত। এরকম আস্বাদন মনে যে কী ভাবের দোতনা করত বলা কঠিন। দক্ষিণা হাওয়া, ঝোড়ো হাওয়া,
বৃষ্টির দেওদৌড়, মেঘের নাচন সব মিলে যখন আশ্রমের শ্যামলিমায় আলোড়ন আনত, অবাক হয়ে চেয়ে থাকতাম। প্রকৃতির খেলায় নিজেকে হারিয়ে ফেলে আশ্রমে প্রথম প্রভাতের কথা বাদ পড়ে যাচ্ছিল। আসন নিয়ে সকলের মতো গাছতলায় বসে আছি, এদিক ওদিক চুপি চুপি দৃষ্টি দিচ্ছিলাম, কিন্তু সকলের নির্বাক নিস্তব্ধতা আমাকেও চুপটি করে বসিয়ে রাখল। মেঘের মাঠের উপর মেঘ ও রোদের লুকোচুরি খেলা চলতো। কখনো কখনো দক্ষিণ হাওয়া, ঝড়ো হাওয়া, বৃষ্টির দৌড়, মেঘের নাচন আশ্রমের শ্যামল প্রকৃতিকে আলোড়িত করত। লেখক অবাক হয়ে তাকিয়ে থাকতেন। প্রকৃতির খেলা দেখতে দেখতে লেখক উদাস হয়ে যেতেন। হঠাৎ আশ্রমের প্রথম দিনের সকালের কথা লেখকের মনে হলো। সকালে সব ছাত্রদের মতো আসন পেতে গাছতলায় বসে চারদিক দেখছিলেন। সব ছাত্ররা চুপ করে বসেছিল, চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল। উপাসনা কি বা কিসের জানি না, কিন্তু লক্ষ্য করেছি অনেকে চোখ বুজে যেন ভাবছে, কেউ কেউ আবার গাছতলার কাঁকড় নিয়ে নিরিবিলি খেলছে। কিন্তু এই নির্দিষ্ট সময়ে মৌনী হয়ে থাকার অভ্যাস উত্তর জীবনে অনেক কিছু দিয়েছে, যার ফল আজও পেয়ে যাচ্ছি। ঘণ্টা বাজাতেই সকলে উঠে গাছতলায় সারিবদ্ধ হয়ে সমবেত উপাসনা। প্রথম কদিন বেদমন্ত্র উচ্চারণ করতে পারিনি সত্যি, কিন্তু সেই উদাত্ত গম্ভীর সমবেত স্বর মনে যেন কিসের অনুভূতি এনে দিত। বুঝতে না পারলেও দেহে পুলক জাগানোকে ভুলতে পারা যায় না। ছুটির সময় বাড়ি এসেও এই উপাসনা না করে পারতুম না, মাদকতা এর এতই। উপাসনা কি লেখকের তা জানা ছিল না, কিন্তু তিনি দেখলেন কয়েকজন ছাত্র চোখ বন্ধ করে কি যেন ভাবছে, আর কয়েকজন চুপচাপ আপন মনে খেলা করছে। গাছতলায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে উপাসনা হতো। সেই উপাসনার প্রভাব লেখকের পরবর্তী জীবনে দিয়েছিল এক বিস্ময়কর আনন্দ অনুভূতি। প্রথম কয়েকদিন লেখকের বেদমন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হচ্ছিল, কিন্তু পরে সেটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি ছুটির পরে বাড়িতে এসেও ভালো লাগতো বৈদিক মন্ত্র উচ্চারণ করতে, অর্থাৎ উপাসনা করতে। পাঠে যাওয়ার আগে সকলের সঙ্গে শালবীথিকায় দাঁড়িয়ে আছি। ছেলেদের মধ্যে গুঞ্জন কানে এলো, গুরুদেব আসছেন। গুরুদেব কি পদার্থ আমার কোনো জ্ঞান নেই। শালবীথি প্রভাতী সূর্যকিরণে উদ্ভাসিত। সামনে এসে দাঁড়ালেন এক অভিনব অপরূপ দীর্ঘকায় সৌম্যমূর্তি। পরনে যেন ঢোলা পায়জামা, গায়ে সাদা পাঞ্জাবি, পায়ে চটি, হাত দুখানা পেছন দিকে, সামনের দিকে ঝুঁকে হেঁটে আসছিলেন। বড় বড় চোখ দুটি বেশিরভাগ নিচের দিকে, মাঝে মাঝে মাথা তুলে এদিক ওদিক বাঁকা চোখে দেখে যাচ্ছিলেন। ছেলেরা এক এক করে পদধূলি নিয়ে ধন্য হচ্ছিল। তাঁর স্নেহসিঞ্চিত প্রখর দৃষ্টিতে প্রত্যেকে আপ্লুত। আমি অবাক চোখে চেয়েই আছি। পাঠে যাওয়ার আগে অন্যান্যদের সঙ্গে লেখকও শালবনে দাঁড়িয়েছিলেন। এমন সময় একটা গুঞ্জনধ্বনি শুনতে পেলেন যে গুরুদেব আসছেন। দেখতে দেখতে পায়জামা পাঞ্জাবি পরিহিত, পায়ে চটি, হাত দুটো পিছন দিকে করে সামনের দিকে একটু ঝুঁকে হেঁটে আসছিলেন অপরূপ সুন্দর দীর্ঘকায় এক সৌম্য মূর্তি। সকলের সামনে এসে দাঁড়ালেন।
তাঁর চোখ দুটি বড় বড়, মাঝে মাঝে মাথা তুলে এদিক ওদিক বাঁকা চোখে তাকাচ্ছিলেন। ছেলেরা এক এক করে পদধূলি নিয়ে ধন্য হচ্ছিল। লেখক অবাক হয়ে সৌম্যমূর্তিকে দেখছিলেন। চমক ভাঙল। এই, তুই কাল রাত্রিরে এসেছিস, সেই মূর্তির কথায়। কত স্নেহ, কত মমতা মাখানো সেই কটি শব্দ। অভিভূতের মতো পায়ে মাথা দিতেই মাথায় হাত দিয়ে কি যেন বলে গেলেন, কিছুই মনে নেই। উত্তরকালে কতদিন তাঁর পদপ্রান্তে বসার সুযোগ পেয়েছি। তাঁর সঙ্গীত পাঠ, সঙ্গীত কৌতুকবহ কথা শুনবার সুযোগ হয়েছে। কিন্তু সেই অবাক অনুভূতির কথা পরম লাভ হয়ে আজীবন পুনঃস্মরণীয় হয়ে আছে। অন্যান্যদের মতো লেখকও তার পা ছুঁয়ে প্রণাম করলে, এই, তুই কাল রাত্রিরে এসেছিস, এই আদর মাখানো শব্দগুলো তাঁকে অভিভূত করে ফেলে। তিনি বুঝতে পেরেছিলেন এই শব্দগুলিতে আছে আকৃষ্ট করার এক সম্মোহনী ক্ষমতা। এই শব্দগুলি যেন জাদুমন্ত্র, যা পরবর্তীকালেও লেখককে আকৃষ্ট করে রেখেছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, পাঠ্যাংশটি এখানেই শেষ হলো। তোমরা নিজেরা পড়বে। ধন্যবাদ।